শুনলাম বিয়ে করেছো। ইকরাম বইয়ে চোখ রেখে বলে। জি, সঠিক শুনেছেন। এবার নিজের বউকে রক্ষা করবে কিভাবে ইকরাম? ইকরাম তাকালেন। আরিফার চোখে কৌতূহল কিন্তু মুখে বিদ্রুপের হাসি। ইকরামও পাল্টা ঠোঁট এলিয়ে হাসেন। বউদের রক্ষা করতে পারেননি সেটা ভাইজানদের ব্যর্থতা। আপনারা নিজেদের রক্ষা করতে পারেননি, তা আপনাদের ব্যর্থতা। আর আমি ব্যর্থতা পছন্দ করি না, না করি অন্যায়কে। শুরুতেই আরিফার হাসি বিলীন হলেও শেষ কথায় আরিফা শব্দ করে হাসে, যেন কোনো মজার কথা শুনল। ইকরাম ভুকুচকে তাকায় আরিফার দিকে। জমিদাররা আবার ন্যায় অন্যায় বোঝে? তুমি তো কম অন্যায় করনি ইকরাম। আমার অন্যায়ের পথ আলাদা, মহলের আর 5 জনের মতো না, সেটা আপনি আমার থেকে ভালো জানেন। আরিফার চোখ ছোট্ট করে বলে। বিয়ে করে সংসার করবে তো, নাকি ভোগের সামগ্রী এনে বলবে? শরীরে তোর জমিদারের রক্ত বইছে, আপনার কি মনে হয় কোনটা করব আমি, আপনি বলুন। আরিফা অবাক হয়ে ইকরামকে দেখতে লাগলো। এদিকে ইকরামের চাহনি শান্ত, দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। ইকরাম রহস্যময় হাসি দিলেন। আরিফা আর বসলেন না, সুখী হও। বলে হন্তদন্ত হয়ে চলে গেলেন। ইকরাম ঠোঁট বাঁকিয়ে হেসে বই পড়ায় মন দিলেন। সন্ধ্যা হয়ে এসছে, পাখিদের কিচিরমিচির গুঞ্জন বন্ধ হয়ে গেছে। একটু আগে হালকা বৃষ্টি হয়ে গেল, চারপাশে চিপচিপে পানিতে ভিজে দিয়ে গেছে। চারপাশ নীরবতায় নিমজ্জিত। মাঝে মাঝে দূর হতে কুকুর শিয়ালদের ডাক ভেসে আসছে। বৃষ্টির মেঘ সরে আকাশে এক ফালি চাঁদ উঠেছে। তার আবছা আলোয় আলোকিত হয়েছে উঠান। উঠানে মাঝে মাঝে কয়েকটা জোনাকি দেখা যাচ্ছে। নীলমার এখনো মন খারাপ, কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলেনি, চুপচাপ মায়ের সাথে কাজ করে গেছে। কেউ প্রশ্ন করে না, এই দুই বাক্যে উত্তর দিয়েছে। মহিদুল বোনের অভিমান বুঝতে পেরে মুবিনকে দিয়ে পারুলকে ডেকে এনেছে। আসমানি পারুলকে দেখে কিঞ্চিত রাগ হলেও মহিদুলের দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস করল না। ঘরে গিয়ে শুয়ে পড়ল। ওরা দুজন লুকোচুরি খেলবে। নীলিমাকে অনেক কষ্টে রাজি করায় পারুল আর মুবিন। ওরা তিনজন লুকিয়ে পড়ে। খুঁজতে শুরু করে মহিদুল। মহিদুল ওদের নাম ধরে ডাকতে লাগলো। কাউকেই পাচ্ছে না মহিদুল। কোমরে হাত দিয়ে ঠোঁট টিপে ভাবে কিছুক্ষণ। বাইরে দরজা খুলে এক পা বাড়িয়ে দেয়। মহিদুলের সামনে কেউ ছলাৎ করে পিছলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মহিদুলও পিছলে যায়, তার উপরে সশরীরে পড়ে যায়। মহিদুল তার গলার পাশ থেকে মাথা তুলে তাকায়। চাঁদনিকে দেখে হতভম্ব হয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন। চাঁদনি মহিদুলের শার্ট খামচে ধরে আছে। তুমি এই সন্ধ্যায় এদিকে, কোনো সমস্যা হয়েছে নাকি চাঁদনি? ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলল মহিদুল। এমন কণ্ঠ শুনে চাঁদনির প্রাণ যায় যায় অবস্থা। তাকিয়ে রইল চাঁদনি। ইস, এভাবে যদি তাকিয়ে থাকা যেত আজীবন। তোরা কি শুয়ে শুয়েই আলাপ সারবি? পারুলের কথায় দুজনে ধর পড়িয়ে উঠে। চাঁদনি আহ করে উঠে দাঁত খিচিয়ে কোমরে হাত দিল। মহিদুল ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে চাঁদনি, খুব লেগেছে? ইস, আমি বুঝতে পারিনি। আমার মাফ করো চাঁদনি, খুব ব্যথা পেয়েছো তাই না? শেষ কথাটি নরম কণ্ঠে বলে মহিদুল। চাঁদনি মাথা নাড়িয়ে না বুঝায়। কি কও চাঁদনিবু, হাতির লাগান শরীরটা তোমার উপর পড়িল আর কইতেছো ব্যথা পাও নাই? চাঁদনি কিঞ্চিত লজ্জা পায়। মহিদুল পারুলকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। নীলিমা আর মুবিন বেরিয়ে আসে। কি হয়েছে ভাইজান? পারুকে চাঁদনিকে দেখে কথা থেমে যায় নীলিমার। আপনি ভেতরে আসুন। না না নীলিমা, তোমার কাছেই আইছিলাম। কাল মক্তব শেষে দেখা কইরো তো, কথা আছে, আসছি। মহিদুলের দিকে তাকায় চাঁদনি। পুনরায় নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে পা বাড়ায়। একা যেতে পারবে তো চাঁদনি? ভাইজান এগিয়ে দিয়ে আসেন। পথে ঘাটে যে কুকুর শিয়ালের উপদ্রব, যদি কোনো বিপদ হয়। না না নীলিমা, লাগবো না, আমি পারমু যাইতে। বেশি কথা বলিও না, তুমি একটু দাঁড়াও, শার্ট প্যান্ট পাল্টে আসতেছে। নীলিমা জহুরির চোখে চাঁদনির দিকে তাকালো। কাপড়ে এতক্ষণে কাঁদে দেখতে পেল। এমা, কাদা লাগলো কি করে তোমার কাপড়ে? চাঁদনি কিছু বলার আগেই পারুল দাঁত কেলিয়ে বলে। মুবিন ফিক করে হেসে ওঠে। চাঁদনি লজ্জায় চিবুক নামিয়ে নেয়। নীলিমা ঠোঁট টিপে হাসলো, কিন্তু পারুকে চোখ রাঙালো। ইকরাম শরীফ হাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার আব্বাজানের কক্ষের দিকে যাচ্ছিল। হঠাৎ দৌড়ে এসে সামনে দাঁড়ায় মনিকা। এলোমেলো শাড়ি, কপালের একপাশে রক্ত লেগে আছে, ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়ছে। মনিকা ইকরামের চোখে ঘৃণা ছাড়া কিছুই দেখল না। রোহিত এসে দাঁড়ায় কিছু দূরত্ব রেখে মনিকার পিছনে। আর এক পা এগোলে আজই তোমার শেষ দিন মনিকা। রোহিতের মাঝখাই গলায় বলা কথায় ইকরাম চোখ সরিয়ে রোহিতের দিকে তাকায়।
মনিকা ইকরামের পিছনে গিয়ে আড়াল হয়। মা কি নাগরের পিছনে লুকিয়েছিস? বেরিয়ে আয় বলছি। ইকরাম দাঁত চিবিয়ে দাঁড়িয়েই থাকলো রোহিতের দিকে তাকিয়ে। চোখে এবার ঘৃণার বদলে রাগের সৃষ্টি হলো। ইচ্ছে করছে সামনে থাকা ব্যক্তিকে মেরে মাটি চাপা দিতে। নিজের রাগ সংযত করে সামনে এগোতেই মনিকা ইকরামের এক হাত ধরে মেঝেতে হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে যাবে না ইকরাম, জালাদের হাত থেকে বাঁচাও আমায়। বিদ্রুপ হাসে ইকরাম। এক ঝটকায় হাত সরিয়ে নেয়। মনিকা মেঝেতে চিবুক নামিয়ে কাঁদতে থাকলো। কি হয়েছে ভাইজান? কেন, তোর মায়া হচ্ছে? ইকরাম ঠোঁট এলিয়ে হাসে। মায়া? ঠকবাজ মহিলাদের জন্য ঘৃণাই যথেষ্ট। পিছন ফিরে মনিকার দিকে দৃষ্টি রাখেন ইকরাম। এতদিনে তো এসব মানিয়ে নেয়ার কথা মনিকা চৌধুরী। কত বিপদ আসবে যাবে, আপনি তো ভেঙে পড়ার মহিলা নন। এতটুকুতেই ভেঙে পড়েছেন? শুনেছিলাম সবুরে নাকি মেওয়া ফলে। নিজেকে আরো শক্ত করুন, ধৈর্য হারাবেন না। মনিকা জল ভরা চোখে তাকায়। ইকরামের মুখে বিদ্রুপের হাসি। তা দেখে মনিকার ভেতর জ্বলে পুড়ে ছারখাড় হয়ে যাচ্ছে। রোহিত এসে মনিকার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল। মুখে ছিল তার বিশ্রী কালি। ইকরাম চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে তার আব্বাচানের কক্ষে পা বাড়ালেন। ইকরাম শাহমুতের কক্ষে ছাড়া না দিয়েই ঢুকে পড়ে। তাই আচমকা চোখে পড়ে অপ্রস্তুকর দৃশ্য। মহিলাটি আঁচল বুকে তুলে নিলেন। শাহমুদ মদের গ্লাস নিঃশব্দে পাশের টেবিলে রাখলেন। ইকরাম অবাক না হয়ে চোখ নামিয়ে মুচকি হাসলেন। অবাক হবে কি করে, সেই ছোটবেলা থেকে এসবে পরিচিত। দুঃখিত আব্বাজান, কাগজপত্র রেখে যাচ্ছি, হিসাব মিলিয়ে নেবেন। প্রত্যুত্তরে কিছু বললেন না শাহমুদ। ইকরাম ব্যস্ত পায়ে চলে গেলেন। জ্যোৎস্না টুপটুপ করে পড়ছে। ঝিঝি পোকার ডাকে সমান তালে জোনাকির আলো দিচ্ছে। চারপাশে সবুজ গাছগাছালি, সরু মেঠো পথের পা টিপে হাঁটছে দুই তরুণ তরুণী। মাঝে মাঝে আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়ায় হৃদয় রাঙিয়ে দিচ্ছে, বাঁধ ভেঙে দিচ্ছে খুশি। কেউ কারোর দিকে তাকাচ্ছে না। দুজনের মনে আজ নতুন করে জাগছে নতুন অনুভূতি। দুজনের বুকের নিত্য নতুন শব্দের আগমনে নাজেহাল অবস্থা। মহিদুল দাঁড়িয়ে পড়ল কিছু দূরে চাঁদনিদের বাড়ি। আরো এগিয়ে দিতে হবে। আপনি অবাক হয়ে দেখছে মহিদুলকে। দেখছে সেই চিরচেনা মহিদুলকে, যে প্রণয়ের শুরুতেই তার এমন নিশালো কণ্ঠে প্রতিটি বলা কথায় চাঁদনি ফেঁসে যেত, হারিয়ে যেত অনুভূতির রাজ্যে। হঠাৎ কি থেকে কি হলো, বাড়িয়ে দিল দূরত্ব। কি দেখছো এমন করে চাঁদনি? কেন আমাকে মাঝপথে ভেঙে দিয়ে একা করে চলে গেলে মহিদুল? মলিন হাসলো মহিদুল। ভাগ্যিস জমিদার তোমাদের গ্রামের মেয়েদের বিয়ের ব্যাপারে মাথা ঘামায় না, নাহলে আজ এইখানে দাঁড়িয়ে এই কথা বলতে পারতেন না। এতদিন তোমার কোলে একটা বাচ্চা থাকতো। আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়, কিন্তু হৃদয় পুরানো বৃষ্টি চোখ থেকে নামলে থামে না কেন মহিদুল? তার বলা কথার প্রত্যুত্তরে চাঁদনি এমন কথা বলবে মহিদুল ভাবতে পারেনি। কিঞ্চিত অবাক হয়ে যায়। মেয়েটা তাকে আজও নিঃস্বার্থ ভালোবেসে যাচ্ছে একা একা। বিয়ে করছো না কেন? ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। আর কখনোই ভুল করে এসব কথা উচ্চারণ করবে না। বাতাসের আগে কথা দৌড়ায়, বুঝতে পারছো? এত পাষাণ না হলেও পারতে মহিদুল। আল্লাহর কাছে মিনতি করি, আজকের পর থেকে আমাদের আর দেখা না হোক। ভালো থাইকো। চাঁদনি কাঁদছে। তার বুকের অসহনীয় ব্যথা ক্রমেই বেড়ে চলেছে। সামনের মানুষটা যদি বুঝতো তাহলে বারবার এভাবে ফিরিয়ে দিতে দুবার ভাবতো। পিছন ফিরে যেতেই পুনরায় পিছলে পড়ে যেতেই মহিদুল ধরে নেয়। দুজন দুজনের খুব কাছাকাছি। মহিদুলের কান দু হাত দিয়ে জড়িয়ে নিয়েছে চাঁদনি। মহিদুলের দুই হাত চাঁদনির কোমরে। মহিদুলের গরম নিঃশ্বাস চাঁদনির মুখে আছড়ে পড়ছে। চাঁদনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মহিদুলের চোখে অসহায় ফুটে উঠেছে। তার প্রিয় নারীকে আপন করে না পাওয়ার কষ্ট বুকে পীড়া দিচ্ছে। চাঁদনির চোখের পানি তার বুকের পীড়া দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। যদি বৃষ্টি হতাম, তোমার মায়াবী ওই দৃষ্টি ছুঁয়ে দিয়ে চোখে জমা বিষাদটুকু নিমেষে মুছে দিতাম। হু হু করে কেঁদে উঠে চাঁদনি। কিছু পরোয়া না করে আচমকা জড়িয়ে ধরে মহিদুলকে। মহিদুল অবাক না হয়ে আগের ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কেডারে এখানে রাত বিরেতে বাসারের নিচে কি করে? চাঁদনি উঠোনে মাটিতে বসে অনবরত কেঁদেই যাচ্ছে। পাশে তার দাদি অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। উঠোনের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মহিদুল। পিছনে রয়েছে গ্রামের কয়েকজন পুরুষ। চাঁদ মিয়া মাথায় হাত দিয়ে বসে আছেন। জমিদার বাড়িতে খবর দেওয়া হয়েছে, মোস্তাক সরকারকেও খবর দেওয়া হয়েছে।
মোস্তাক সরকার পথেই খবর পান। হন্তদন্ত হয়ে চাঁদ মিয়ার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। মাঝপথে দেখা হয় ইকরাম আর ইখওয়ানের সাথে। লজ্জায় মাথা নামিয়ে হাঁটা শুরু করেন মোস্তাক সরকার। ইখওয়ান ডাক ছাড়ে, চাচা আসেন, ঘোড়ার গাড়িতে উঠুন। না, আপনারা যান জমিদার সাহেব। চাচা আসেন তো, কেন মনোমালিন্য করছেন? আমরা আপনার পাশে আছি। ইকরামের দিকে তাকায় মোস্তাক সরকার। ইকরাম মুচকি হেসে বলে, দেরি হয়ে যাচ্ছে, আসুন। ঘোড়ার গাড়ির শব্দে সবাই চুপচাপ হয়ে যায়। চাঁদ মিয়া মাথা থেকে হাত নামিয়ে উঠে দাঁড়ায়। ইকরাম আর ইখওয়ানকে দেখে গ্রামের লোকজন হতাশ হয়। তারা জমিদারের আশা করেছিল। পিছনে ঢুকেন মোস্তাক সরকার। ছেলের দিকে তাকান, মহিদুলও তাকায়। চোখ লাল বর্ণ হয়ে আছে মহিদুলের। অপরাধের ন্যায় চোখ নামিয়ে নিল। মোস্তাক সরকার ধীর পায়ে ইকরামের পাশের মোড়ায় বসেন। ইকরাম গলা খাঁকারি দিয়ে বলেন, কি হয়েছে কেউ খোলাসা করে বলুন। খবর এক ফোঁটাও মিথ্যে বলার সাহস করবেন না। কেউ এগিয়ে আসছে না। ইকরাম খানিক রেগে গেলেন। ইখওয়ান বাজখাই গলায় বলে উঠল, কোন হারামজাদা আগে দেখেছিস ওদের, সামনে আয়। লোকটি কাঁপা কাঁপা পায়ে সামনে এসে দাঁড়ায়। মাথা নামিয়ে বলে, আমি দেখছি রে সাহেব। ইকরাম লোকটির দিকে দৃষ্টি দিলেন। কোনো খারাপ অবস্থায় দেখেছেন ওদের? লজ্জায় কুঁকড়ে যায়। স্বপ্নেও ভাবেনি এমন দিন আসবে তার। জি না সাহেব, বাসঝাড়ের নিচে দাঁড়াই ছিল চাঁদ মিয়ার মাইয়া, ওই পোলাটারে জড়াই ধরে আসছিল। চাঁদনি চোখ বন্ধ করে নেয়। মহিদুল চাঁদনির দিকে কঠিন চোখে তাকায়। ইকরাম মহিদুলের দিকে তাকান। মহিদুলের দৃষ্টি অনুসরণ করে চাঁদনির দিকে তাকালেন। এই মেয়ে, উনি যা বললেন সেসব কি সত্যি? ইকরামের কথা দুজনেই ইকরামের দিকে তাকালো। উৎসুক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে সবাই। হ্যাঁ সত্যি, নীলিমার কাছে একটা দরকারি গিয়েছিল চাঁদনি। সন্দেহ হওয়ার কারণে আম্মা এগিয়ে দিতে বলেন। মাঝপথে কুকুরের ভয়ে আমাকে জড়িয়ে ধরে চাঁদনি। চাঁদনি সহ সবাই অবাক হয়ে দেখছে মহিদুলকে। কিন্তু সাহেব আসে। ইকরাম হাত উঠিয়ে থামিয়ে দেন লোকটিকে। মহিদুলের দিকে দৃষ্টি রাখে। তুমি বলতে যাচ্ছ তোমাদের মাঝে কোনো সম্পর্ক নেই? মহিদুল এক বাক্যে বলে, না। আচ্ছা জমিদার সাহেব। সবাই চমকে ওঠে। মহিদুল অবাক হয়ে তার বাবাকে দেখতে লাগলো। অবাক হয়ে বলে, আব্বা, মাথা ঠিক আছে আপনার? ইকরাম মোস্তাক সরকারকে জহুরির চোখ দিয়ে দেখলেন। গ্রামের লোকজন উদ্দেশ্যে বললেন, আপনারা এখন আসুন, আমি বিষয়টা পারিবারিকভাবে মীমাংসা করে দিতে চাই। আর হ্যাঁ, আজকের এই রাতের কথা যেন পাঁচ কান না হয়। বিশেষ করে আব্বা আর চাচা জানের কানে যেন এসব কথা না পৌঁছাতে পারে। তা না হলে আমি আপনাদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। সবাই মাথা নামিয়ে কুর্নিশ করে চলে যায়। ভাইজান, আমি যতদূর জানি মহিদুল ওই মেয়েকে পছন্দ করে। ইখওয়ানের কথায় ইকরাম মহিদুলের দিকে তাকালেন। গম্ভীর গলায় বললেন, মোহিত, তুমি কি জানো জমিদারকে মিথ্যা বলার শাস্তি কি হতে পারে? আমি আব্বার সাথে একান্তভাবে কথা বলার সুযোগ চাই। ইকরাম মুচকি হেসে বলে, ঠিক আছে মোহিত, 5 মিনিট সময় দেয়া হলো। মহিদুল তার আব্বার দিকে তাকায়। তিনি তাকিয়েই আছে। দৃষ্টি সরিয়ে মহিদুল বাইরে পা রাখে। মোস্তাক সরকার ইকরামকে দেখলেন। পরক্ষণে চাঁদনিকে দেখে মহিদের কাছে গেলেন। ইকরাম শরীফ রহস্যময় হাসি দিয়ে চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনি মাথা নিচ করে কেঁদেই যাচ্ছে। আব্বা কি বলছেন এসব? কেন করছেন? কেন মোহিত, ভুল কিছু করেছি? মহিদুল উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভুল করছেন। প্রথম যেদিন জানলেন আমাদের সম্পর্কের কথা, সেদিন আমাকে কতই না মারলেন। আপনার গায়ে পায়ে পড়ে যখন চাঁদনিকে চাইলাম, তখন জানিয়ে দিলেন জমিদার বংশের নিয়ম, জানিয়ে দিলেন গ্রামের নিয়ম কানুন, বুঝিয়ে দিলেন গ্রামের বউয়ের করুণ ইতিহাস। এত কিছু জেনেও কেন মেয়েটাকে বিপদ ঠেলে দিচ্ছেন আব্বা? তোকে আমি শিক্ষা দিয়েছিলাম এই দিন দেখার জন্য মোহিত। এই শিক্ষা দিয়েছি তোকে। একটা মেয়েকে কলঙ্কের দাগ লাগিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আব্বা, আমি চাঁদনির ভবিষ্যতের ভালোর জন্যই এমনটা করছি। দয়া করে আপনি। একটা রাতেরই ব্যাপার মোহিত। আব্বা আপনি পাগল হয়ে গেছেন, হাত জোড়ি করছি আপনি। মোস্তাক সরকার হাত উঠিয়ে থামিয়ে দেন মোহিতকে। একটা মেয়ের সারা জীবনের ব্যাপার আছে মোহিত। কলঙ্কে নিয়ে অন্যের ঘরে সুখে সংসার করা সম্ভব না। আশা করি আমার কথা উপর দিয়ে আর কথা বলবে না। মহিদুল কি বলবে আর ভাষা খুঁজে পায় না। নিরুপায় হয়ে চোখ নামিয়ে নেয়। মোস্তাক সরকার ভিতরে গেলেন। তপ্ত শ্বাস ফেলে পিছনে গেলেন মহিদুল। চাঁদ ভাই, আপনার মেয়েকে আমরা ছেলের হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই। মোস্তাক সরকারের কথায় সবাই চাঁদ মিয়ার দিকে তাকালো। মহিদুল তাকায় চাঁদনির দিকে। চাঁদনি অপরাধের ন্যায় চোখ নামিয়ে নিল। সে আর যাই হোক, এইভাবে কখনো চায়নি। অভাগী মেয়ে নিজের ভালো বুঝলে না। জীবনের নতুন মোড়ের জন্য প্রস্তুত হও চাঁদনি। খুব অসহ্যহীন দিনের আগমন আসতে চলেছে তোমার।
কোনো আপত্তি নেই ভাইজান, আপনারা যা ভালো হয় কইরেন। চাঁদ মিয়ার কথায় হুঁশ হয় মহিদের। তবে আমার কিছু শর্ত আছে জমিদার সাহেব। বলে ফেলুন চাচা। ইখওয়ান রহস্যের হাসি দিয়ে তাকিয়ে আছে মহিদুলের দিকে। মহিদুল তাকিয়ে আছে চাঁদের দিকে। আমি 3 মাস সময় চাই সাহেব। বুঝতেই পারছেন পরিবার আছে আমার, একটাই ছেলে। ধুমধামে বিয়েটা দিতে চাই। কাল সন্ধ্যায় এসে আকত পরিয়ে রাখবো। 3 মাস পর চাঁদনিকেও বাড়িতে তুলব। তবে চাঁদ মিয়া চাইলে ছেলে যাওয়া আসা করতে পারবে। আইব না কেরে, আইব। বউ থুইয়া জোয়ান পোলা আবার থাকতে পারবো নাকি? চাঁদনি দাদির কথায় মোহিত চিবুক নামিয়ে নিল। চাঁদনি দৌড়ে ঘরে গেল। ইকওয়ান ব্রু কুচকে তাকায় মোস্তাক সরকারের দিকে। ইকরাম তাকিয়ে আছে শান্ত হয়ে। বুদ্ধি আছে এই লোকের, আমার থেকেও দেখছি বড় খেলোয়াড়। বাহবা না দিয়ে পারছি না। ঠিক আছে চাচা, আপনার কথাই রইল। তাহলে কাল আকদের দিন ঠিক করা হলো। কি চাঁদ মিয়া, আমরা আমন্ত্রিত তো নাকি? একগাল হাসে চাঁদ মিয়া। জি সাহেব, আপনারা আমন্ত্রিত। ইকরাম ইকওয়ানে উঠে দাঁড়ালেন। মোস্তাক সরকার উঠে গিয়ে চাঁদ মিয়ার সাথে কোলাকুলি করলেন। ইকরাম মহিদুলের কাঁধে হাত রাখলেন। শুভ কামনা রইল মহিত, নতুন জীবন নতুন ভাবে শুরু হোক। মুচকি এসে বাইরে চলে যাওয়ার ইকরাম শরীফ। ইকওয়ান একগাল হাসে। সামনে এসে দাঁড়ায় মহিদুলের। কি বন্ধু, বিয়ে তাহলে করছো? চিন্তা করো না, তোমার বাসর এই বাড়িতেই হবে, সে দায়িত্ব আমার। একসাথে না হয় বাসর করবো, কি বলো? মহিদুল ব্রুকুচকে তাকায় ইকওয়ানের দিকে। বিদ্রুপের হাসি দিয়ে বলে, ভয় পেলে বন্ধু? আরে ভয় পাও না, মজা করলাম। তবে দেখা হচ্ছে বাসর ঘরে। বলি চলে গেলেন ইকওয়ান। মহিদুল দাঁড়িয়েই রইল। মোস্তাক চাঁদ মিয়ার সাথে কথা শেষ করে মহিদুলকে আসতে বলে। বেরিয়ে গেলেন। এগিয়ে দিতে পিছনে গেলেন চাঁদ মিয়া। মহিদুল চাঁদনির ঘরের দিকে তাকালো। চাঁদনির দাদি ফুলমাই বেগম চাঁদনিরে ডাকলেও। ও চাঁদনি, নাতিন জামাই তোরে খোঁজে, একটু বাইরে আয়, কথা কইয়া যা। মহিন ভেবাচেকা খেয়ে দাদির দিকে তাকালো। দাদির চোখে মুখে খুশির চিহ্ন। চাঁদনি লজ্জায় আর বের হলো না। মহিন পুনরায় তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। আর দাঁড়ালো না, পিছন ফিরে চলে গেল। সকালবেলা আসমানি বেগম এসব শুনে অনেক চিল্লাচিল্লি করেছেন। অমন কালো মেয়েকে তার সুন্দর ছেলের বউ হিসেবে কিছুতেই মেনে নিবে না। আজ মোস্তাক সরকারের ব্যবসায় যাননি। উঠানে বসে টাকা গুনছে। মহিদুল সেই রাত থেকে শুয়েই আছে। মুবিন স্কুলে যাইতে না চাওয়ার আসমানি বেগম সব রোদ মুবিনকে মেরে ঝেড়েছে। স্বামী স্ত্রীর মাঝে এক প্রকার ঝগড়া হয়ে গেছে। মোস্তাক সরকার ঝগড়ার মাঝেও আসমানি যদি বিয়েটা না মেনে নেয় তাকে তালাক দিবে। সেই ভয়ে আসমানি বেগম আর টু শব্দ করেনি। এত কিছু হয়ে গেলে মহিদুল তবুও উঠেনি। নীলিমাও ভয়ে আর ডাকেনি। সে চুপচাপ পুকুর পাড়ে বসে তার আব্বা আম্মার ঝগড়া শুনছিল আর কেঁদেছিল। এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে। আসমানি বেগম ছেলের বিয়ের জন্য কয়েকজন কাছে মহিলাদের সাথে নেওয়ার তাগিদে বেরিয়েছেন। মোস্তাক সরকার মহিদুলকে জোর করে বন্দরে পাঠিয়েছেন সকালে বিয়ের কেনাকাটা করার জন্য। উনি এখন বারান্দায় চৌকিতে এক হাত কপালে দিয়ে শুয়ে আছেন। ঘুমাচ্ছে কি না বোঝা যাচ্ছে না। মুবিন এখনও স্কুল থেকে আসেনি। জ্যৈষ্ঠ মাসের গরমে অতিষ্ঠ হয়ে নীলিমা বিকেলের শেষ মুহূর্তে পুনরায় গোসলে ঢুকেছেন। গোসল শেষে নীলিমা মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হলো। এই মুহূর্তে গেটে দরজা খুলে ঢুকলেন ইকরাম শরীফ। খটখট আওয়াজে নীলিমা পিছন ফিরে তাকায়। ভেবেছিল মুবিন এসেছে। ইকরামকে দেখে একটু অবাক হয়ে যায়। ইকরাম চোখ বড় বড় করে নীলিমাকে দেখছে। সদ্য গোসল শেষে নীলিমাকে ইকরামের কাছে মনে হচ্ছে ফুটন্ত গোলাপ ফুল। গাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ঠোঁটের উপর তিলটায় বিন্দু বিন্দু পানি জমেছে। ইকরামের ইচ্ছে করছে তিলটা ছুঁয়ে দিয়ে পানিগুলো মুছে দিতে। চোখের পাপড়িগুলো আস্তে পিষ্টে জড়িয়ে আছে পানির ছোঁয়ায়। ইকরামের শেষে এসে পানি হতে ইচ্ছে করছে পানি হয়ে তার শরীরের প্রতিটা ভাঁজ ছুঁয়ে দিতে। আপনি এই সময়ে? নীলিমার বলা কথায় তীর এসে বিঁধল ইকরামের বুকে। আর পারল না মনের মধ্যে ইচ্ছে পোষণ করতে। ইচ্ছেগুলি দমিয়ে রেখে বলল, হ্যাঁ, চাচার সাথে একটু দরকারি কাজ আছে, তার আগে তুমি জলদি ঘরে যাও। নীলিমা বারান্দায় শুয়ে থাকা মোস্তাক সরকারের দিকে তাকিয়ে দেখল। পুনরায় ইকরামের দিকে তাকালো। কি হলো নীলাবতী, দোহাই লাগে এক্ষুনি ঘরে যাও। নীলিমা নরম কণ্ঠে বলল, আমার নাম নীলিমা সরকার সাহেব, অযথা নামে ডাকবেন না, কবিরা গুনহা হয়।
নীলিমার নরম কণ্ঠ বলা কথাগুলো ইকরামের বউ এফার ওফার করে দিচ্ছে। তা যদি নীলিমা জানতো একটু হলেও ইকরামের জন্য সহানুভূতি জন্ম নিত। ইকরাম মুচকি হাসলেন। ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করুন। ঘরে যাবেন নাকি অন্য কোনো ব্যবস্থা করতে হবে? নীলিমা ভ্রুকুচকে জিজ্ঞেস করে। আমাকে ঘরে যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছেন যে? মাবুদ, এই মেয়ে এমনি হলে কথাই বলে না, আর আজ দেখুন কথা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর কত রূপে মুগ্ধ হওয়ার বাকি আছে মাবুদ। মনে মনে বিড়বিড় করে ইকরাম গলা খাঁকারি দিয়ে বলল। বাইরে থেকে আরো লোক আসবে, তাই সতর্ক করলাম, এখন তোমার ইচ্ছে। নিজেই ভাবলার মতো তাকিয়ে থাকে, আবার আসছেন সতর্ক দিতে। মনে মনে কথাটি বলে সামনে পা বাড়িয়ে বলল, ভেতরে আসুন, আব্বাকে ডেকে দিচ্ছি। ইকরাম বসার কিছুক্ষণ পর ইখওয়ান ও চাঁদ মিয়া আসেন। তারা মূলত এসেছিল দেনমোহর নির্ধারণ করতে। মোস্তাক সরকার যৌতুক নেবেন না, দেনমোহর ধার্য করা হয় 5,000। এরই মধ্যে আসমানি বেগম আসে, তাদের কিছু শুকনো খাবার পানির ব্যবস্থা করেন। নীলিমাকে বকতে ভুললেন না। ইকরাম নীলিমার প্রতি আসমানির এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন। মোস্তাক সরকার ফিচেল হেসে বললেন, ও আপনি জমিদার সাহেব, কিছুক্ষণ পর আমার মেয়েকে বুকে আগলে নিয়ে আদর করবেন। ইকরাম জোরপূর্বক হাসলেন। মোস্তাক সরকারি কথা বিশ্বাস করলেন না। ইখওয়ান চা খেতে খেতে নীলিমাকে এক নজর দেখার মন স্থির করল। হঠাৎ বলেই ফেলল, তা কই আপনার মেয়ে? ডাকুন চাচা, এক নজর দেখি। মোস্তাক সরকারের অজানা ভয়ে বুক কেঁপে উঠল। ইকরাম খাবার আর মুখে দিতে পারল না। আসমানি বেগম হন্তদন্ত হয়ে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসলেন। আসলে জমিদার সাহেব, নীলিমা এখন ঘুমাইছে, নইলে ডাকতাম সাহেব। ব্যস্ত হবেন না চাচি, আপনার মেয়ে তো দেখার জিনিস না যে দেখাই লাগবে। কি বলিস ইখওয়ান? ইখওয়ান জোরপূর্বক হাসল। হ্যাঁ তাই তো, বাদ দিন। ইখওয়ান মনে মনে ক্ষুব্ধ হয়, ইকরামের প্রতি ক্ষেপে যায়। চাঁদনিদের বাড়ি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, চারপাশে হই হুল্লোড়, কানের নাজেহাল অবস্থা। চাঁদনির একমাত্র ফুপু ফুপা ও তাদের 10 বছরের মেয়ে তাসমিনা এসেছে। নীলিমা সহ আরও কয়েকজন চাঁদনির ঘরে এসেছে। নীলিমা নিকাব সরিয়ে চাঁদনিকে দেখতে থুতনিতে হাত দিয়ে তুলে ধরল। মাশাআল্লাহ, ভাবিজানকে অনেক সুন্দর লাগছে, তাই না মুবিন? বুবু, ভাইয়া তো সন্ধ্যার মতো আবার উল্টে পড়ে যাবে ভাবির উপর। চাঁদনি লজ্জায় চিবুক নামিয়ে নেয়। নীলিমা ঠোঁট টিপে হাসে। নীলিমা চাঁদনির হাত মুঠোয় নিয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর গল্পগুজব করতে লাগলো। পারুল আর তাসমিনা এতক্ষণে ভাব জমিয়েছে, কেউ দেখলে বলবে না এরা আজকেই পরিচিত হলো। তারা দুজন চেয়ারে বসে গল্প করছে আর হাসছে। তাদের দূর থেকে পর্যবেক্ষণ করছে ইখওয়ান। ইখওয়ানের হাতে সিগারেট। রাজীব কানে ফিসফিস করে বলল, সাহেব দুটোই খাসা মাল। ইখওয়ান চোখ রাঙায়। রাজীব অপরাধীর ন্যায় মাথা নামিয়ে নেয়। বেয়াদব, অন্য এলাকার মাইয়া ওইটা, ভুলেও তাকাবি না, ভাইজান শুনে আস্ত রাখবে না। রাজীব মাথা তুলে দাঁত কেলিয়ে হাসে। ইখওয়ান দু ঠোঁটের মধ্য দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। সাহেব লাগবে নাকি আনবো? ইখওয়ান পৈশাচিক হাসি দিল। মন তো চাচ্ছে কিছু একটা কর। আমি কখনো এমন সুন্দর ঘোড়ার গাড়ি দেখি নাই। তাসমিনার কথা পারুল হাসে। ওইটা আমগো জমিদার সাহেবের ঘোড়া, কাছে থাইকা দেখবি? হ হ দেখমু, নিয়া যাবা আমারে? ঠিক আছে, আয়। কিছুক্ষণ দেখার পর ঘোড়ার বাহক এসে পারুলদের তাড়িয়ে দেয়। তারা দুজন দৌড়ে আসে। দুজনের মুখে তৃপ্তির হাসি। গেটের ভিতর দিয়ে কথা বলতে বলতে তাসমিনা আগে ঢুকল। পারুল কিছু বলে ভিতরে এক পা দিবে, তার আগেই পুরুষালী হাত পারুলের মুখ চেপে ধরল। কি রে, একা একা বক বক করছিস কেন? তাসমিনা পিছন ফিরে তাকায়, পারুলকে দেখতে পায় না। ঠোঁট উল্টিয়ে ভাবে, তারপর বলে, এইখানে তো পারুলা ফাঁসিল আম্মা, এই মায়া তো দেহি উড়নচণ্ডী। হয়েছে, যা চাঁদনির লগে গিয়া বস। কাজী বিয়ে পড়তে শুরু করলো। উঠানে মহিদুল আর চাঁদনিকে একসাথে বসানো হয়েছে। ইখওয়ান একপাশে দাঁড়িয়ে আছে। ইকরাম শরীফ মাঝে মাঝে ইখওয়ানকে পর্যবেক্ষণ করছে, যেন অকাজ না করে বসে। রাজীব কোথাও থেকে হনহনিয়ে এলো। ইখওয়ানের কানে এসে ফিসফিসে কিছু বলল। মুহূর্তে ইখওয়ান অগ্নিমূর্তি হয়ে রাজীবদের দিকে তাকালো। রাজীব চোখ নামিয়ে নিল। ইকরাম চোখ খুঁয়ে বিষয়টা ধরা পড়ল। পরে আলোচনা করবে বলে মন স্থির করল। ইখওয়ান ফিসফিস করে বলে,
তোদের পরে দেখতেছি, কুত্তার বাচ্চা। বলা শেষে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। বাইরে থাকা আশা পারুল ইখওয়ানের বুক বরাবর ধাক্কা দেয়। পারুল কপালে হাত বুলিয়ে কিঞ্চিত রেগে গিয়ে বলে, কি ব্যাপার জমিদার সাহেব, মোর সামনেই খালি কেন ঘুরঘুর করেন? ইখওয়ান ধমক দিতে গিয়েও থেমে যায়। নিচু স্বরে বলে, আমি তোমার সামনে ঘুরঘুর করি বেয়াদব মেয়ে? তা নয় তো কি, যখনই দেখা হয় তখনই তো মোর সামনে পড়েন। মহিদুল ভাইরে বিয়ে না দিয়ে আপনার আগে বিয়ে দেওয়ান লাগতো। চুটিয়ে গাল লাল করে দিব, সর সামনে থেকে। হাত দিয়ে সরিয়ে দেয় ইখওয়ান। পারুল ঠোঁট বেঁকিয়ে বেয়াদব জমিদার বলে উঠোনে যায়। এতক্ষণে বরকনের সামনে আয়না ধরা হয়েছে। মহিদুলকে সবাই জিজ্ঞেস করছে আয়নায় কি দেখতে পাচ্ছ। আয়নায় দূর দূর বুক নিয়ে তাকিয়ে আছে চাঁদনি। ঘোর লাগা কণ্ঠে মহিদুল বলল, আমার হৃদয় আকাশে চাঁদনিকে। সবাই উচ্চ শব্দে হেসে উঠল। চাঁদনি লজ্জায় চোখ ছড়িয়ে নিল। মহিদুল একইভাবে তাকিয়ে রইল। নীলিমা পারুলকে খোঁচা দিয়ে মৃদু স্বরে বলল, কোথায় গিয়েছিলি পারু? অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পেলাম না। পারু ফিসফিস করে বলে, লতিফ ভাই আইছিল দেখা করতে। আহারে ভালোবাসা, আজকাল তোদের আমার হিংসা করতে ইচ্ছে করে। পারুল মৃদু হেসে উঠে সাথে নীলিমাও। বউ যেহেতু নিয়ে যাবে না, তাই গ্রামের নিয়ম অনুযায়ী মহিদুলকে চাঁদনিদের বাসায় রেখে যাওয়া হলো। 3 দিন পর ছেলেকে নিয়ে যাবে মোস্তাক সরকার। জমিদার বাড়ি ঘোড়ার গাড়িতে ফিরছে নীলিমারা। মোস্তাক সরকারের কোলে মুবিন ঘুমিয়ে আছে। নীলিমার পারুল একসাথে বসে আছে। নীলিমা অনেকবার ইকরামকে পর্যবেক্ষণ করলেও ইকরাম শরীফ আজ সারাদিন একবারও নীলিমার দিকে ভুল করেও তাকায়নি। তা নিয়ে নীলিমার মন খারাপ। ইকরাম শরীফ সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা ইকরামকে দেখেছে, পারুল সবার দিকে একবার করে দেখছে। উনি আমাকে না দেখলে না দেখুক, তোর মন খারাপ হবে কেন বেহায়াপনা মেয়ে? কি হয়েছে তোর নীলিমা? তুই কি জমিদারকে ভালোবেসে ফেলেছিস? ছি ছি ছি, কি ভাবছিস এসব? উনি কোথায় আর তুই কোথায়? উফ, আমিও না আর ভাববো না এসব। মাবুদ এসব থেকে আমাকে রক্ষা করেন। আমি এসব ভাবতে চাই না, কিন্তু তাই বলে একবারও তাকাবে না আমার দিকে? পারুল তার কনুই দিয়ে খোঁচা মারলে নীলিমার হুঁশ ফিরে। ইকরাম নীলিমার দিকে তাকালেন। মোস্তাক সরকার হকচকিয়ে গেল। কি হয়েছে আম্মা? কোথায় ব্যথা পেলেন? ব্যস্ত হবেন না আব্বা, পারুল মজা করে খোঁচা দিয়েছে। মোস্তাক সরকার আর কিছু বললেন না। ইকরামের দিকে তাকিয়ে বললেন, জমিদার ইখওয়ান সাহেব কি চলে গেছেন? বিয়ে পড়ার আগেই বের হয়ে যেতে দেখেছি, সঠিক জানি না চাচা। নীলিমা ফিসফিস করে পারুলকে বলল, খোঁচা দিলি কেন পারুল? কোনো সমস্যা হয়েছে? পারুল ফিসফিস করে বলল, না বুবু, তুই তো জমিদারকে গিলে খাচ্ছিলি, ওইভাবে তাকিয়েছিলি কেন? বেশি বুঝিস না, চুপ থাক। নীরবতার নিমজ্জিত হয়ে যায়। সবার মধ্যে নীরবতা। শুধু ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মাঝে মাঝে কুকুর শিয়ালে ডাক দূর হতে ভেসে আসছে। মোস্তাক সরকার চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। নীলিমা হঠাৎ মুখের পর্দা সরিয়ে রাখলো। পারুল হকচকে কিছু বলতে গেলে নীলিমা মুখ চেপে ধরে মিনমিন করে বলে, চুপ থাক পারুল, আব্বা জেগে যাবে। পারুল মাথা ঝাঁকিয়ে চুপ থাকলো। নীলিমা ইকরামের দিকে তাকাতেই দেখলো ইকরাম নেশালো চোখে তাকিয়ে আছে। বোকা বনে গেল নীলিমা, চিবুক নামিয়ে জিভ কাটলো। পারুল হাঁ মেলে একবার নীলিমাকে দেখছে, আরেকবার ইকরাম শরীফকে দেখছে। নীলিমা কিছুক্ষণ পর চোখ তুলে তাকালো। ইকরাম তাকিয়েই আছে। নীলিমার মনের উঠানে রঙিন প্রজাপতিগুলো ডানা মেলিয়ে উঠতে লাগলো। সহসাই বুকে উথাল পাথল ঢেউয়ের সৃষ্টি হলো। চোখে ফুটে উঠল খুশির ঝিলিক। নীলিমার অবস্থা বুঝতে পেরে ইকরাম ঠোঁট এলিয়ে হাসল। নীলিমা মুচকি হেসে বাইরে দৃষ্টি রাখল। ইকরাম পারুলের দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলল, এই মেয়ে, এত বড় হাঁ করে কি দেখছো? মশা ঢুকবে তো। পারুল মুখ বন্ধ করে নেয়। নীলিমা ফিক করে হেসে ওঠে। সহসাই ইকরাম চোখ বন্ধ করে নেয়। এত মুগ্ধতা আর সইতে পারছে না ইকরাম। বুকের হৃৎপিণ্ডটা এবার বেরিয়ে আসার উপক্রম। হাত নিস্পিস করছে নীলিমার ওই কালো তিল ছুঁয়ে দিতে। বারবার ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করছে ইকরাম শরীফ। আচমকা ঘোড়ার গাড়ি থেমে গেল। নীলিমাদের বাড়ি এসে গেছে। ইখওয়ান কথা রেখেছে। বন্ধুর বাসর ঘর নানান ফুল দিয়ে সাজিয়েছে। চারপাশে বেড়ায় ছোট ছোট ফাঁক দিয়ে চাঁদের আলোয় কিরণ আসছে। আধ ভাঙা জানলা দিয়ে জোনাকির যাওয়া আসা করছে। খাটের উপর হাজারো ফুলের মাঝে বসে আছে চাঁদনি। কিছু দূরত্বে বসে আছে মহিদুল।
দুজনের মনে চলছে হাজারে নতুন অনুভূতি। দুরু দুরু বুক নিয়ে বসে আছে চাঁদনি। মহিদুল এগিয়ে এসে সামনে বসল। ঘোমটা সরিয়ে দেয় মহিদুল। চাঁদনি লজ্জায় চোখ বন্ধ করে নিল। তোমার জীবনে নতুন মোড় আসতে চলে যায়নি, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হও, শুরুতে ভেঙে পড়িও না কেন। চাঁদনি বুঝতে পারল মহিদুলের গলা কাঁপছে। চোখ মেলে তাকিয়ে মহিদুলকে দেখতে লাগলো। এমন কথার মানে বুঝল না চাঁদনি, প্রশ্নিত চোখে চেয়ে আছে। মহিদুল মলিন হাসল। খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে দৃষ্টি রেখে বলল, তুমি নিজেও জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে। অজানা ভয়ে চাঁদনি কেঁপে উঠল। নিজেও খাট থেকে নেমে ধীর পায়ে মহিদুলের পাশে এসে দাঁড়ালো। আমারে মাফ করো মোহিত, বিশ্বাস করো আমি এভাবে তোমারে যাইনি। তোমার সম্মতিতে তোমারে চেয়েছি এসেছি এতদিন, ভাবতেই পারি নাই এমনটা হবে। মোহিত চাঁদনির দিকে তাকালো, কাঁধে হাত রাখলো। চাঁদনি কিঞ্চিত কেঁপে উঠল। তোমাকে কিছু কথা বলার আছে চাঁদনি। কথাগুলো শোনার পর হয়তো তুমি ভেঙে পড়তে পারো। আজকে করা কাজের জন্য হয়তো পস্তাবে, বুঝতে পারবে কি ভুলটাই করেছো না করেছো তুমি। তাই শুরুতেই তোমার কাছে মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দিও চাঁদনি। মুচকি হাসলো চাঁদনি। তোমারে তো পেয়েছি মোহিত, এরপরেও যদি আর কোনো অগ্নি পরীক্ষা দেওয়ার লাগে আমি প্রস্তুত। তুমি কও, আমি ভেঙে পড়বো না। কাঁধ থেকে হাত নামিয়ে নেয় মোহিত। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিজেকে আশ্বস্ত করল। বাইরে দৃষ্টি রেখে কিছু বলার আগেই দরজায় কেউ শব্দ করল। মোহিত অসহায় চোখে চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনির চোখে কৌতূহল। মহিদুল পারল না সব খুলে বলতে, না পারল তার বউকে আঁকলে রাখতে। চোখ বন্ধ করে নিল মোহিত। দরজায় পুনরায় শব্দ করল কেউ। মোহিত চোখ মেলে চাঁদনি কপালে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরল। চাঁদনিও দ্বিধা ভুলে শক্ত করে জড়িয়ে ধরল। চাঁদনিকে ছাড়িয়ে পা বাড়ল দরজার খোলার উদ্দেশ্যে। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। মাঝে মধ্যে মহিদুল বন্দর থেকে আসে, বেশি সময় চাঁদনির সাথেই থাকে। এই নিয়ে আসমানি বেগমের হাহুতাশা শেষ নেই। যদিও আসমানির কথায় কেউ পাত্তা দেয় না। শ্রাবণকে মহিদুল একদিন পেয়ে খুব মেরেছে, বিচার সালিশও হয়ে গেছে। বিচক্ষণ বুদ্ধির মহিদুল বিষয়টা মিথ্যে দিয়ে সামলিয়ে নেয়। এর মধ্যে ইকরাম আর নীলিমার দেখা হয়েছে, কিন্তু কথা হয় নাই। পথে ঘাটে লোকজন থাকায় ইকরাম শরীফ নীলিমাকে এড়িয়ে চলেছে। পারুলকে নীলিমার সব ঘটনা খুলে বলেছে। পারুল তার ভাইয়ের উপর খুব রেগে যায়। পারুল তো ইকরাম শরীফকে মনে মনে দুলাভাই মেনে নিয়েছে। পারুল, কথা দিবা কইয়া কইয়া তো কথা দাও না, মোরে কি তোর বিশ্বাস হয় না পারুল? হয় লতিফ ভাই, পালাই যে যামু আব্বার কি হইব কও। তাছাড়া আমার ডর করে, জমিদাররা যদি জানতে পারে মুই তোর সাথে পালাই গেছি, আব্বাকে মাইরা ফেলাইব। আহা, এত ভাবিস না তো পারু, কিছু হবে না, বিশ্বাস কর, তোরে চাইরা বাসুম না। পারু, রাজি হয়ে যা। আচ্ছা লতিফ ভাই, এতদিন যখন ধৈর্য ধরলেন আর কয়েকটা দিন সবুর করো, মেলাটা বের হোক, তারপর দিন ঠিক কইরা একদিন রাইতে পালাই যামু। লতিফ হতাশ হয়, মনের ভিতর বিষাদে ভরে যায়। তবু মুখে হাসি নিয়ে বলল, আচ্ছা পারু। নীলিমা একা একা দাঁড়িয়ে আছে আর আশেপাশে তাকাচ্ছে, কেউ আসে নাকি। সামনে দেখতে পেল কোনো রকম সাহেব আসছে। নীলিমা একটু ভয় পেল, কিন্তু নিজেকে আশ্বস্ত রাখলো। পারুকে বকছে নীলিমা, পণ করল পারুর সাথে আর কথা বলবে না। সব সময় এই মেয়ের জন্য বিপদে পড়তে হয় নীলিমার। আজ আসুক, প্রেম করা চুটিয়ে দেবে। আসমানের পরি জমিনে একা দাঁড়িয়ে কি করছে? আহ্লাদি গলায় কথাটি বলল রোকমান। নীলিমার হুঁশ ফিরলে রোকমানের দিকে তাকিয়ে দেখল দাঁত কেলিয়ে তাকিয়ে আছে রোকমান। বিড়বিড় করে অসভ্য লোক বলে চিবুক নামিয়ে নেয়। রোকমান আরও কাছে এগিয়ে আসে। নীলিমা ভয়ে দুপা পিছিয়ে যায়। পুনরায় দাঁত কেলিয়ে হাসে রোকমান। ভয় পেও না সুন্দরী, আমাকে জয় করতে শেখো। এত ভয় করলে বিয়ের পর তো দেখি কাছেই ঘেঁষতে দিবে না। কাছে কাঁঠাল গোফে তেল, বাদর মুখ লোক কোথাকার। পারুলটা আসছে না কেন এখনো? একা একা কি বিড়বিড় করছে সুন্দরী? আসো, বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আঘাত বাড়িয়ে দেয় রোকমান। নীলিমা এবার কিঞ্চিত রেগে গেল। পারুলের রাগ রোকমানের উপর ছেড়ে পড়ল। সমস্যা কি আপনার? দূরে থাকুন আমার থেকে। এই আপনাদের কয়টার জ্বালায় শান্তি মতো পথেও দাঁড়িয়ে থাকতে পারি না। কি পেয়েছেন কি আপনারা? রোকমানের গায়ে কথা মাখল না, চোখ মুখ শক্ত করে বলল, আর কে কে জ্বালাই তোমাকে সুন্দরী? নীলিমা অবাক হলো। রাগের মাথায় কি থেকে কি বলল, ঢোক গিলে কয়েকবার।
চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। এখন কি বলা যায়? হঠাৎ সামনে এসে ঘোড়ার গাড়ি থামলো। রোকমান হকচকিয়ে গেল। নীলিমা চোখ মেলে দেখলো ইকরাম শরীফ ঘোড়ার গাড়ি থেকে নামলো। কি হয়েছে রূপমান? তোকে এই করতে পাঠিয়েছি, হাসেম কোথায়? এমন ভাব করলো যেন নীলিমাকে চিনে না, কোনোদিনও দেখেনি। নীলিমার কিঞ্চিত মন খারাপ হলো। হাশেম আলী অসুস্থ ভাইজান, তাই দুপুরে কাজ থেকে উঠে এসেছে। তাহলে মহলে না গিয়ে এখানে কি করছিস? এর মধ্যেই পারুল ঝোপ থেকে বেরিয়ে আসলো। জমিদারকে দেখে ভয়ে চিবুক নামিয়ে নীলিমার পাশে দাঁড়ালো।